ফোটন একটি মৌলিক কণা, এর কোনো ভর, চার্জ বা অভ্যন্তরীণ গঠন নেই। তবু এটি শক্তি বহন করে এবং তরঙ্গের মতো আচরণ করে। এই আচরণের উৎস কি? ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের চোখে আলো হলো ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ। সেখানে ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ক্ষেত্র পরস্পরের লম্বভাবে দোলায়মান। কিন্তু এখানে একটি সূক্ষ্ম বিষয় আছে। ও বি দুটি আলাদা সত্তা নয়, তারা একই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের দুইটি প্রকাশ। কোয়ান্টাম ফিল্ড থিওরি অনুযায়ী ফোটন হলো এই ফিল্ডেরই একটি এক্সাইটেশন বা উত্তেজনা। ফোটনের ভিতরে আলাদা করে ইলেকট্রিক বা ম্যাগনেটিক অংশ বসে নেই, বরং ফিল্ডের এই দোলনই হলো ফোটনের অস্তিত্ব। কোনো বাহ্যিক যন্ত্রপাতি ছাড়াই ফিল্ডের এই দোলনই শক্তি বহন করে, ঠিক যেমন সমুদ্রের ঢেউয়ের নিজস্ব কোনো দেহ নেই। কিন্তু জলকণার সম্মিলিত গতি ঢেউ হিসেবে শক্তি সঞ্চালন করে। তাহলে ফোটনের শক্তি আসে কোথা থেকে? শক্তি কোনো বস্তুর ভিতরে সঞ্চিত জিনিস নয়, এটি একটি অবস্থা, একটি চলন। ফোটন কোনো শক্তিভর্তি বাক্সও নয়, বরং এটি সেই অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশের মধ্যেই একটি তরঙ্গ। মূলত ফোটন সেই অদৃশ্য ইলেকট্রোম্যাগনেটিক পরিবেশের মধ্যে একটি তরঙ্গ। এই তরঙ্গের মাধ্যমেই শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। কোনো দড়ি ঝাঁকালে যেমন দড়ির এক ঢেউ সামনে এগোয়, ঢেউটির নিজস্ব কোনো দেহ থাকে না, তবু শক্তি বহন করে। ঠিক তেমনি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের দোলনই ফোটন নামে আমাদের কাছে ধরা দেয় এবং শক্তি বয়ে আনে। ভরের প্রয়োজন ছাড়াই শক্তির অস্তিত্ব থাকতে পারে, কারণ শক্তি হলো ফিল্ডের একটি গতিশীল অবস্থা। পৃথিবীর অভ্যন্তরে ঘটে যাওয়া প্রক্রিয়াটিও ফিল্ডের ধারণাকে আরো স্পষ্ট করে। পৃথিবীর কেন্দ্রে অতি উত্তপ্ত গলিত লোহা এবং নিকেলের স্রোত রয়েছে। পৃথিবী ঘোরার কারণে এই তরল ধাতুও ঘোরে এবং উপরে ওঠানামা করে। এই চলমান পরিবাহী ধাতব স্রোতই পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। পৃথিবীর ভিতরে কোনো বিশাল চুম্বক বসানো নেই, বরং গতিশীল তরল ধাতুর সম্মিলিত আচরণই চুম্বক ক্ষেত্র হিসেবে প্রকাশ পায়। যেমন আলোর ক্ষেত্রে ও বি একে অপরকে জন্ম দেয়, তেমনি পৃথিবীর ক্ষেত্রে তরল ধাতুর গতি ও তার দ্বারা সৃষ্ট চুম্বক ক্ষেত্র পরস্পরকে ধরে রাখে। আলো বা ফোটন ও পৃথিবীর চুম্বকত্ব উভয় ক্ষেত্রেই কোনো আলাদা অংশ বা পার্ট নেই যা দিয়ে যন্ত্রটি তৈরি। আলোর ক্ষেত্রে ও বি আলাদা বস্তু নয়, বরং একই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের প্রকাশ। পৃথিবীর ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র আলাদা কোনো বস্তু নয়, ফিল্ডের দোলায়মান অবস্থা। আর পৃথিবীর চুম্বকত্ব আমাদের দেখায় যে চলমান পদার্থ কিভাবে ফিল্ড তৈরি করতে পারে। দিস ইনফ্লুয়েন্স ইজ হোয়াট মেক্স দ্য আর্থ অ্যাক্ট লাইক এ জায়ান্ট ম্যাগনেট। So the earth naturally developed a north side, a south side. Why do metals get attracted? Some metals like iron are special. Inside them, tiny parts naturally want to line up with the what invisible influence. Naturally want to line up with that invisible influence. When the earth magnetic influence reaches a piece of iron, these tiny parts align. Alignment creates a pull. The metal moves towards north or south. The metal is not pulled by force like a rope. It is responding to the invisible influence already present. There is one single invisible system behind electricity. Magnets, light, radio waves, they are different faces of the same thing. When this invisible system is still, looks like magnetism. When it flows, it looks like electricity. এই ইউনিভার্স জুড়ে এক অদৃশ্য পরিবেশ ছড়িয়ে আছে যা আমরা খালি চোখে দেখি না, কিন্তু যার ভিতর দিয়ে সবকিছু ঘটে। এই পরিবেশের কারণে স্পেস একেবারে ফাঁকা নয়, এটা সক্রিয়, জীবন্ত। এই অদৃশ্য পরিবেশ থেকেই প্রকৃতির এক মৌলিক শক্তির জন্ম, যাকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক শক্তি বলি। এই শক্তি চারপাশে একটি ক্ষেত্র তৈরি করে, যার প্রভাবে পৃথিবীর ভিতরে ধাতু ঘুরে উত্তর দক্ষিণ আকর্ষণ সৃষ্টি করে। ধাতুকে টানে আর দূর মহাকাশ পেরিয়ে আলো আমাদের চোখে এসে পৌঁছায়। ভর না থাকলেও শক্তি থাকে, কারণ শক্তি কোনো বস্তুতে বন্দী নয়, এটি স্পেসে ছড়িয়ে থাকা এই অদৃশ্য ক্ষেত্রের আচরণ থেকেই জন্ম নেয়।
when it repels through space, it becomes light. But why does the electromagnetic field only? Why can't we have 1.5 photons or 2/3 of a photons? This is one of the most natural questions anyone can ask, and the answer goes deeper than most explanations offers. The key lies in the mathematical structures of the field itself. The electromagnetic field at any point in space behaves mathematically like a harmonic oscillators. মনে করা যাক সামনে একটা গিটার রাখা আছে। এখন কেউ যদি গিটারের একটা তারে টোকা দেয়, তারটা কাঁপতে শুরু করবে এবং একটি নির্দিষ্ট সুর তৈরি হবে। যদি জোরে টোকা দেওয়া হয় তাহলে সুরটা জোরালো হবে, কিন্তু সুরের পিচ বা ফ্রিকোয়েন্সি বদলাবে না। এখন বিজ্ঞানীদের একটা অদ্ভুত নিয়ম মানতে বাধ্য করা যাক। নিয়মটা হলো, তুমি গিটারের তারটাকে যেভাবে ইচ্ছা সেভাবে কাঁপাতে পারবে না। তারের কাঁপন বা ভাইব্রেশনের একটা নির্দিষ্ট ন্যূনতম শক্তি থাকবে। এর চেয়ে কম শক্তিতে তারটা কাঁপাবেই না, পুরো স্থির থাকবে। আর যদি তুমি শক্তি বাড়াতে চাও, তবে ওই ন্যূনতম শক্তির ঠিক 2 গুণ, 3 গুণ বা 4 গুণ শক্তি দিতে হবে। 1.5 বা 2.5 গুণ শক্তি দেওয়া অসম্ভব। ঠিক এই কাণ্ডটাই ঘটে আমাদের মহাবিশ্বের কোয়ান্টাম জগতে, আর গিটারের তারের জায়গায় থাকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা তাড়িৎচৌম্বক ক্ষেত্র। কেন 1.5 বা 2/3 ফোটন অসম্ভব? আসলে ফোটন শব্দটা শুনলে আমাদের মাথায় ছোট ছোট মার্বেল বা কণার ছবি ভেসে ওঠে। কিন্তু ফোটন কোনো শক্ত মার্বেল নয়। ফোটন হলো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা ভাইব্রেশন বা তরঙ্গের প্যাকেট। গণিতের ভাষায় একে বলা হয় কোয়ান্টাম হারমোনিক অসিলেটর। মহাবিশ্বের এই ক্ষেত্রগুলোর আচরণ অবিকল গিটারের তারের মতো। যখন আমরা বলি একটা ফোটন, তার মানে হলো ক্ষেত্রটি তার সর্বনিম্ন সম্ভাব্য শক্তিতে কাঁপছে। একে বলে ফার্স্ট এক্সাইটেড স্টেট। যখন বলি 2 ফোটন, তার মানে ভাইব্রেশনের শক্তি ঠিক দ্বিগুণ। তাহলে 1.5 ফোটন কেন নেই? কারণ 1.5 ফোটন হতে গেলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে এমন একটা স্তরে কাঁপতে হবে যা গণিত অনুযায়ী অসম্ভব। তরঙ্গের চূড়া আর খাঁজগুলো, ক্রেস্টস এন্ড ট্রাফস, মহাবিশ্বের সীমানা বা বাউন্ডারি কন্ডিশনের সাথে এমনভাবে মিলে যায় যে সেখানে কেবল পূর্ণ সংখ্যার তরঙ্গই টিকে থাকতে পারে। অর্ধেক বা 2/3 তরঙ্গ তৈরি হতে গেলেই তা নিজের সাথে সংঘর্ষ ঘটিয়ে নিজেকেই ধ্বংস করে ফেলে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। গাণিতিক সত্য, শক্তির ধাপ কোয়ান্টাম মেকানিক্সের সমীকরণ ঘাটলে দেখা যায় একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এফ ফিল্ডের শক্তির সমীকরণ হলো এখানে। এইচ হলো প্লাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এন হলো ফোটনের সংখ্যা, এন সমান 0, 1, 2, 3। এই এন এর মান সবসময় একটি পূর্ণ সংখ্যা, ইন্টিজার হতে হবে। এটিই প্রকৃতির নিয়ম। তুমি যখন এন সমান 0 বসাবে, তখনও ফিল্ডের শক্তি কিন্তু 0 হয় না, সামান্য একটু শক্তি বাকি থাকে। ফ্র্যাক 1, 2, HF একে বলে 0 পয়েন্ট এনার্জি। ফিল্ড তখনও হালকা কাঁপছে, কিন্তু সেই কাঁপন থেকে তুমি কোনো শক্তি কেড়ে নিতে পারবে না। ওটাই তার একদম শান্ত অবস্থা। যখনই তুমি বাইরে থেকে শক্তি দেবে, এন এর মান লাফ দিয়ে 0 থেকে 1 এ যাবে, পাবে প্রথম ফোটন। আবার শক্তি দিলে 1 থেকে 2 এ যাবে, পাবে দ্বিতীয় ফোটন। এই 1 আর 2 এর মাঝে কোনো সিঁড়ি বা ধাপ নেই। তাই চাইলেও প্রকৃতির এই নিয়মের বাইরে গিয়ে 1.5 বা 1.25 ফোটন তৈরি করা অসম্ভব। যে ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা এক্সাইটেশন। এক্সাইটেশন এবং অসিলেশন জিনিসটা আসলে কি? অসিলেশন এর উদাহরণ, ধরে নাও তুমি একটা পার্কে গিয়ে একটা দোলনায় বসলে। তুমি যখন চুপচাপ বসে আছো, দোলনাটি একদম সোজা নিচে ঝুলে আছে। এটা হলো তার সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম পজিশন। দোলন শুরু। এবার কেউ এসে তোমাকে পেছনে থেকে টেনে ছেড়ে দিল। দোলনাটি একবার সামনে যাবে, আবার পেছনে আসবে। এই যে একটা নির্দিষ্ট বিন্দুর চারপাশে বারবার এদিক ওদিক যাতায়াত করা, এটাই হলো অসিলেশন বা দোলন। কোয়ান্টাম জগতেও এই একই কাণ্ড ঘটে। সেখানে কোনো দোলনা থাকে না, থাকে কোয়ান্টাম ফিল্ড, যেমন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। শান্ত অবস্থায় ফিল্ডটি একদম সোজা ঝুলে থাকা দোলনার মতো স্থির থাকে। কিন্তু যখনই সেখানে কোনো শক্তি আসে, ফিল্ডের মান ওঠানামা করতে শুরু করে, তরঙ্গের মতো। ফিল্ডের এই ওঠানামাই হলো কোয়ান্টাম অসিলেশন। এক্সাইটেশন
এর উদাহরণ। এর জন্য আমরা একটা ড্রাম বা ঢোলের উদাহরণ নিতে পারি। গ্রাউন্ড স্টেট, ড্রামটি ঘরের কোনায় চুপচাপ পড়ে আছে। এর কোনো আওয়াজ নেই, কোনো কম্পন নেই। কোয়ান্টাম মেকানিক্সে এটাকে বলে সর্বনিম্ন শক্তির স্তর বা গ্রাউন্ড স্টেট। এক্সাইটেশন বা উদ্দীপন। এবার তুমি একটা কাঠি নিয়ে ড্রামের চামড়ার ওপর জোরে একটা বাড়ি মারলে, সাথে সাথে ড্রামের চামড়াটা কাঁপতে শুরু করলো এবং একটা শব্দ তৈরি হলো। এই যে তুমি বাইরে থেকে শক্তি দিয়ে ড্রামটিকে শান্ত অবস্থা থেকে একটা অনন্ত কম্পনশীল অবস্থায় নিয়ে গেলে, এই প্রক্রিয়াটাই হলো এক্সাইটেশন। আর ড্রামটি এখন যে অবস্থায় আছে তাকে বলে এক্সাইটেড স্টেট, উত্তেজিত অবস্থা। দুইয়ে মিলে ফোটন। এবার এই দুটো উদাহরণকে একসাথে জোড়া দাও। যখন ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড একদম শান্ত থাকে, তখন সেখানে কোনো ফোটন থাকে না, ড্রামটি চুপচাপ পড়ে আছে। যখন বাইরে থেকে কোনো শক্তি এসে ওই ফিল্ডকে আঘাত করে, তখন ফিল্ডের ভিতর একটা অলটপালট বা দোলন তৈরি হয়। তুমি ড্রামে বাড়ি মারলে এবং ড্রাম কাঁপতে লাগলো। ফিল্ডের এই উত্তেজিত হয়ে দোল খাওয়া অবস্থাটাই এক্সাইটেশন প্লাস অসিলেশন, হলো একটা ফোটন বা আলোর কণা। তুমি যদি হালকা টোকা দাও, ফিল্ড কম কাঁপবে, কম শক্তির ফোটন, যেমন লাল আলো। আর যদি প্রচণ্ড জোরে আঘাত করো, ফিল্ড খুব দ্রুত কাঁপবে, বেশি শক্তির ফোটন, যেমন নীল আলো বা এক্স রে। তাহলে আমরা এটা বলতে পারি যে অসিলেশন হলো নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে এক্সাইটেশন। সহজ কথা বললে এক্সাইটেশন হলো কারণ আর অসিলেশন হলো তার ফলাফল। আর এই পুরো প্রক্রিয়াটা যখন একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ঘটে, তখনই আমরা ফোটন পাই বা ফোটন লাইট হিসেবে আমাদের চোখে ধরা দেয়। কোয়ান্টাম ফিল্ড যখন একদম শান্ত থাকে, তখন তার শক্তি সর্বনিম্ন গ্রাউন্ড স্টেটে অবস্থান করে এবং যখনই বাইরে থেকে কোনো শক্তি এসে ওই ফিল্ডকে ধাক্কা দেয় বা এনার্জি সাপ্লাই করে, তখন ফিল্ডটি আর শান্ত থাকে না, থাকতে পারে না এবং শক্তির এই স্থানান্তরই বলা হয় এক্সাইটেশন। তাহলে অসিলেশন বা দোলন হলো সেই শক্তির প্রকাশ। তাহলে এই ধাক্কা খাওয়ার পর ফিল্ডটি কিভাবে প্রতিক্রিয়া দেখায়, সে কাঁপতে শুরু করে, এই কাঁপনটাই হলো অসিলেশন। এবং ফিল্ডের এই দোলন বা ঢেউ কিন্তু যে কোনো এলোমেলো ফ্রিকোয়েন্সিতে হতে পারে না। প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ফিল্ডটি কেবল তার নিজস্ব কিছু নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই স্থায়ীভাবে কাঁপতে পারে। তাহলে চূড়ান্ত সম্পর্কটা কি দাঁড়ালো? যখন আমরা একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির এক্সাইটেশন ঘটাই, তখন ফিল্ডের ভিতর ওই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা স্থায়ী তরঙ্গ বা অসিলেশন তৈরি হয়। কোয়ান্টাম জগতে এই নির্দিষ্ট তরঙ্গের যে অসিলেশনটা তৈরি হলো, এটা কিন্তু ক্ষণস্থায়ী না, হয়ে শেষ হয়ে যায় না, যতক্ষণ পর্যন্ত তৃতীয় কোনো কিছু এই অংশটার উপরে ক্রিয়া না করছে বা এটাকে অ্যাবজর্ব না করছে। একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির কোয়ান্টামাইজড অসিলেশনই হলো ওই ফিল্ডের একটি এক্সাইটেশন বা কণা। তাহলে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডকে একটি নির্দিষ্ট শক্তি দিয়ে ধাক্কা দিলাম, ফিল্ডটি একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কাঁপতে শুরু করলো, অসিলেশন ঘটলো। এই নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা কম্পন বা তরঙ্গের প্যাকেটই আমরা চোখ দিয়ে দেখি ফোটন বা আলোর কণা হিসাবে। যে কোনো রূপধারী ফোটনেরই যে এক্সাইটেশন, সেটাই হচ্ছে পরবর্তীতে অসিলেশন হিসাবে আমাদের সামনে ধরা পড়ে। All excitation creates oscillations, and when a quantum field is excited, the oscillations remain unchanged till it will be absorbed by something. All excitations create oscillations. সব এক্সাইটেশনই অসিলেশন তৈরি করে, একদম সত্যি। কোয়ান্টাম মেকানিক্সে যে কোনো ফিল্ডের শান্ত অবস্থা, গ্রাউন্ড স্টেট, মানে হলো সেখানে কোনো দৃশ্যমান নড়াচড়া নেই। যখনই বাইরে থেকে কোনো শক্তি ফিল্ডটিকে এক্সাইট করে, সেই শক্তি ফিল্ডের স্তরে স্তরে তরঙ্গের মতো কাঁপন বা অসিলেশন তৈরি করে। যেহেতু কোয়ান্টাম জগতে শক্তি প্যাকেট বা কোয়ান্টাইজড আকারে আসে, তাই এই এক্সাইটেশন বা অসিলেশনটাও একটা নির্দিষ্ট মান, যেমন h নিউ, বজায় রাখে। এই সুনির্দিষ্ট কাঁপনটাই হলো কণা বা ফোটন। The oscillations remain unchanged till it will be absorbed by something. শোষণ হওয়ার আগ পর্যন্ত অসিলেশন অপরিবর্তিত থাকে। এই পয়েন্টটাই সবচেয়ে জাদুকরী। শূন্য মাধ্যমে ভ্যাকিউম একটা ফোটন যখন তৈরি হয়, তখন সে মহাবিশ্বের বুক চিরে বিলিয়ন বিলিয়ন আলোকবর্ষ পথ পাড়ি দিতে পারে, কিন্তু তার ভেতরের অসিলেশন বা কম্পন একটুও কমে না বা ক্ষয় যায় না। কেন যায় না? ঘর্ষণহীন মহাবিশ্ব, আমাদের চারপাশের বাস্তব জগতে একটা দোলনা দুলিয়ে দিলে বাতাসের ঘর্ষণে তা একসময় থেমে যায়।
কিন্তু কোয়ান্টাম ফিল্ডের এই অসিলেশন যেখানে ঘটছে সেই স্পেস বা ভ্যাকুয়ামের শক্তি ক্ষয় করার মতো কোনো ঘর্ষণ বা বাধা নেই। কোয়ান্টাম বাউন্ডারি ফোটনের শক্তি হলো ফিক্সড। সে যদি একটুখানি শক্তি হারাতে চায় তবে তাকে তার পুরো শক্তির একটা নির্দিষ্ট অংশ বা কোয়ান্টাম হারাতে হবে। কিন্তু মহাবিশ্বে অর্ধেক ফোটন বা ভাঙা ফোটন নেওয়ার মতো কেউ নেই। তাই ওই ফোটন বা অসিলেশনটি মহাবিশ্বে অবিনশ্বর হয়ে ঘুরে বেড়ায়। তার এই অসিলেশন বা কম্পনের ছন্দ ততক্ষণ পর্যন্ত বিন্দুমাত্র বদলায় না যতক্ষণ না সে অন্য কোনো পরমাণু বা কণার মুখোমুখি হচ্ছে যা তার পুরো শক্তিটাকে একবারে শোষণ অ্যাবজর্ব করে নিতে পারে। যখনই অন্য কিছু তাকে শোষণ করে নেয়, ফিল্ডের ওই অংশের এক্সাইটেশনটি ধপ করে আবার গ্রাউন্ড স্টেটে নেমে যায়, অর্থাৎ অসিলেশনটি বন্ধ হয়ে যায়। একটা ফোটন জন্ম নেওয়ার পর থেকে কোটি কোটি বছর ধরে ঠিক একই ফ্রিকোয়েন্সিতে দুলতে থাকে, ইনচেঞ্জড অসিলেশন। কোটি বছর পর যখন সেটা এসে আমাদের চোখের রেটিনায় আঘাত করে, তখন রেটিনার পরমাণু সেই শক্তিটা শোষণ করে নেয়। আলোর এনার্জির উপর ভিত্তি করে বিভিন্ন রূপ আছে। তার মধ্যে আমরা কিছু আলো দেখি, কিছু দেখি না, কিন্তু সব আলোই আসলে ফোটন রূপে আমাদের সামনে উপস্থিত হয়। সব মৌলিক কণাই আসলে কোনো না কোনো ফিল্ডের এক্সাইটেশন এবং অসিলেশন। আর নিয়মের দিক থেকে তারা সবাই এক সূত্রে গাঁথা। কিউএফটি অনুযায়ী আমাদের চেনা এই মহাবিশ্বটা আসলে কতগুলো অদৃশ্য ফিল্ডের সমুদ্র। ইলেকট্রন ফিল্ড। মহাবিশ্ব জুড়ে একটা ইলেকট্রন ফিল্ড বিছানো আছে। এই ফিল্ডকে এক্সাইট করলে যে অসিলেশন তৈরি হয় তাকে আমরা বলি ইলেকট্রন ই ক্যারেট। কোয়ার্ক ফিল্ড। একে এক্সাইট করলে তৈরি হয় কোয়ার্ক, যা দিয়ে প্রোটন নিউট্রন তৈরি। হিগস ফিল্ড। একে এক্সাইট করলে তৈরি হয় হিগস বোসন। তুমি ঠিক যেভাবে ফোটনের কথা ভেবেছ, একটা ইলেকট্রনও কিন্তু আসলে ইলেকট্রন ফিল্ডের একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির অসিলেশন। মহাশূন্যে একটা ইলেকট্রন যখন ছুটে চলে তখন আসলে ইলেকট্রন ফিল্ডের ওই নির্দিষ্ট ঢেউ বা অসিলেশনটাই অপরিবর্তিত অবস্থায় ট্রাভেল করতে থাকে। ততক্ষণ পর্যন্ত এই অসিলেশনটা বিন্দুমাত্র বদলায় না যতক্ষণ না অন্য কোনো ফিল্ডের কণা এসে তার সাথে ইন্টারঅ্যাক্ট করছে বা তাকে অবজর্ব শোষণ করে অন্য কিছুতে রূপান্তর করছে। এই সুবিধাটার কারণে ফোটনের অসিলেশন বিলিয়ন বিলিয়ন বছর টিকে থাকে, কিন্তু অন্য ফিল্ডের অসিলেশন হুট করে বদলে যেতে পারে। পার্থক্যটা মূলত দুটি কারণে হয়। ক, স্থায়িত্ব বা ক্ষয়, ডকে ফোটনের ভর 0, m সমান 0, এবং এর চেয়ে কম শক্তির কোনো হালকা কণা মহাবিশ্বে নেই। যেহেতু ফোটন নিজেই সবচেয়ে হালকা, তাই সে নিজে থেকে ভেঙে অন্য কোনো কণায় রূপান্তর হতে পারে না, একে বলে ডকে। কিন্তু অন্যান্য ফিল্ডের অসিলেশন যেমন হিগস বোসন বা টপ কোয়ার্ক, এদের ভর অনেক বেশি। প্রকৃতিতে একটা নিয়ম আছে, ভারী জিনিস দ্রুত ভেঙে হালকা হতে চায়। তাই হিগস ফিল্ডের অসিলেশন তৈরি হওয়ার পর কিছু শোষণ করার আগেই সে নিজে থেকেই ভেঙে ডকে করে অন্য ফিল্ডের অসিলেশনে, যেমন ফোটন বা ইলেকট্রনে রূপান্তর হয়ে যায়। ফোটনের কোনো বৈদ্যুতিক চার্জ নেই, তাই সে মহাবিশ্বের অন্য কোনো কিছুর সাথে সহজে জোড়ায় না, চুপচাপ নিজের মতো অসিলেশন নিয়ে চলে যেতে পারে। কিন্তু একটা ইলেকট্রন বা কোয়ার্কের চার্জ আছে, তাই মহাশূন্য দিয়ে যাওয়ার সময় আশেপাশে কোনো ফিল্ড থাকলেই সেটার সাথে সে আকর্ষিত বা বিকর্ষিত হয়, ফলে তার অসিলেশনের দিক বা গতিশক্তি বদলে যায়। মূল কথা, দ্য টেকঅ্যাওয়ে, আইডিয়াল কন্ডিশনে বা শূন্য মাধ্যমে ভ্যাকিউম, যতক্ষণ না কোনো কণা বা ফিল্ডের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে ততক্ষণ যে কোনো ফিল্ডের অসিলেশনই অপরিবর্তিত এবং অমর হয়ে থাকবে। এই নিয়মেই আমাদের পুরো কসমস বা মহাবিশ্বের শক্তির ভারসাম্য টিকে আছে। ধরা যাক দুজন ব্যক্তি এক জায়গায় দাঁড়িয়ে আছে, একজন একটা ভারী পাথর পানিতে ছুঁড়ে মারলো, এর ফলে পানিতে খুব বড় বড় এবং ঘন ঘন ওলট পালট ঢেউ তৈরি হলো। বেশি এনার্জি, হাই ফ্রিকোয়েন্সি, যেমন এক্স রে বা আল্ট্রাভায়োলেট রে। ঠিক একই সময়ে আরেকজন ব্যক্তি ওই একই জায়গায় একটা ছোট নুড়ি পাথর ছুঁড়ে মারলো, এর ফলে পানিতে ছোট এবং মৃদু কিছু ঢেউ তৈরি হলো। কম এনার্জি, লো ফ্রিকোয়েন্সি, যেমন ইনফ্রারেড বা রেডিও ওয়েভ। এখন খেয়াল করার বিষয় হচ্ছে যে দিঘির পানি কিন্তু একটাই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ দিঘির পানিকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড হিসেবে ধরলাম, কিন্তু সেই একই পানির উপর দিয়ে এক্স রে এবং আরেকজনের ছুঁড়ে মারা রেডিও ওয়েভ উভয় কিন্তু একই সাথে
একে অপরের উপর দিয়ে পার হয়ে চলে যেতে পারলো। তারা যখন একে অপরকে অতিক্রম করবে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি অনুযায়ী, তখন পানিটা দেখতে হয়তো একটু জটিল মনে হবে। ফিজিক্সের ভাষায় একে বলা হয় সুপারপজিশন বা উপরিপাতন। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে ঢেউগুলি তার নিজস্ব গতি এবং ফ্রিকোয়েন্সি বজায় রেখে এগিয়ে যাচ্ছে। কেউ কারো অস্তিত্বকে মুছে দিচ্ছে না বা নিজের ভিতরে গুলিয়ে যাচ্ছে না। পানির ক্ষেত্রে এটা গুলিয়ে যেতে পারে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে সেটি ঘটবে না। আলো যখন আসে তখন কি তার সব রূপ, দৃশ্যমান, অদৃশ্যমান, এক্স রে, রেডিও ওয়েভ ইত্যাদি একই সাথে একটা খিচুড়ির মতো মিশে থাকে, নাকি তারা ভিন্ন ভিন্ন সময়ে বা ভিন্ন ভিন্ন অবস্থানে আলাদা আলাদাভাবে ফিল্ডকে এক্সাইট করে? সহজ কথায় এর উত্তর হলো, তারা একই সাথে ফিল্ডের একই অবস্থানে বা একই পথ দিয়ে আসতে পারে, কিন্তু তারা সবাই আলাদা আলাদা স্বাধীন এক্সাইটেশন, ইন্ডিপেন্ডেন্ট এক্সাইটেশনস। তারা কেউ কারো সাথে মিশে এক হয়ে যায় না। চল 2, আলোর ক্ষেত্রে আসলে কি ঘটে? সূর্য বা একটা জ্বলন্ত মোমবাতির দিকে তাকালে আমাদের মনে হয় সাদা আলো আসছে, কিন্তু আসলে সেখানে কোটি কোটি ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির ফোটন একই সাথে ট্রাভেল করছে। তারা কি একই সাথে থাকে? হ্যাঁ, তারা একই সাথে একই পথ ধরে আমাদের দিকে আসতে পারে। তারা কি ফিল্ডের ভিন্ন ভিন্ন অবস্থানে এক্সাইট করে? না, তারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একই অবস্থানে একই সাথে এক্সাইটেশন তৈরি করতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একটা চমৎকার গুণ হলো, সে একই সাথে কোটি কোটি ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সির অসিলেশন বা দোলন নিজের ভেতর ধারণ করতে পারে। সহজ কথায়, একটি ফোটন হলো ফিল্ডের একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির স্বাধীন কাঁপন। যখন সূর্য থেকে আলো আসে, তখন আসলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের একই জায়গায় একই সাথে একটা লাল আলোর ফোটন দুলছে, দৃশ্যমান রূপ, একটা এক্স রে ফোটন দুলছে, অদৃশ্য রূপ, একটা মাইক্রোওয়েভ ফোটন দুলছে, আরেকটি অদৃশ্য রূপ। তারা একই স্পেস বা ফিল্ডের ভেতর দিয়ে আসার সময় একে অপরকে ডিস্টার্ব করে না, যেন তারা প্রত্যেকে আলাদা ট্র্যাকে চলা ট্রেন। আমরা যে বলছি যে সব থেকে কোয়ান্টাইজড অবস্থা হচ্ছে ফোটন। আমরা যখন একটি ফোটনকে ডিটেক্ট করছি বা সে কোনো কিছুতে অ্যাবজর্ব হচ্ছে, তখন কি সে আলোর একটি মাত্র রূপকেই ধারণ করছে? অর্থাৎ একই সাথে কি সে আলো মিশ্রিত অবস্থায় থাকে, তার বিভিন্ন রূপগুলো কি, নাকি এগুলা আলাদা আলাদা থাকে বিভিন্ন কম্পনাঙ্কের উপরে? শেষ মুহূর্তে শোষণ হচ্ছে বা আমরা ওটাকে ডিটেক্ট করছি, তখন কি সে আলোর একটি মাত্র রূপ বা ফ্রিকোয়েন্সি প্রকাশ করে, নাকি একই সাথে দুটো রূপ দেখা সম্ভব? এর উত্তর লুকিয়ে আছে কোয়ান্টাম মেকানিক্সের অন্যতম শ্রেষ্ঠ সত্যে। একটি সিঙ্গেল ফোটন ডিটেকশনের মুহূর্তে বা অবজর্ভ হওয়ার মুহূর্তে কেবল এবং কেবল একটি নির্দিষ্ট রূপ বা ফ্রিকোয়েন্সি ধারণ করতে পারে। একই সাথে একটা সিঙ্গেল ফোটনের দুটো রূপ, যেমন সে একই সাথে লাল আলো এবং এক্স রে, দেখা অসম্ভব। কেন এমন হয়? ফোটন হলো শক্তির একটি অবিভাজ্য প্যাকেট। শুরুর দিকে আমরা দেখেছিলাম ফোটন হলো শক্তির একটা প্যাকেট, E সমান hf। এখানে ফ্রিকোয়েন্সি f একটা নির্দিষ্ট সংখ্যা। ধরে নাও তোমার কাছে একটা লাল আলোর ফোটন আছে যার শক্তি 2 ইউনিট, আর একটা নীল আলোর ফোটন আছে যার শক্তি 3 ইউনিট। এখন যখন কোনো পরমাণু এই আলোটাকে শোষণ করতে যাবে, সে কিন্তু পুরো 2 ইউনিটের প্যাকেটটা খাবে অথবা পুরো 3 ইউনিটের প্যাকেটটা খাবে। সে কখনোই একসাথে লাল নীল মেশানো 5 ইউনিটের একটা খিচুড়ি প্যাকেট হিসেবে একটা সিঙ্গেল ফোটনকে ডিটেক্ট করতে পারবে না। শোষণ বা ডিটেকশন মানেই হলো ফিল্ডের সেই নির্দিষ্ট অসিলেশনটা তার সমস্ত শক্তি কোনো একটা পরমাণুকে দিয়ে নিজে বিলীন হয়ে গেল। যেহেতু শক্তির প্যাকেটটা একটাই, তাই তার পরিচয়ও একটাই, একটি নির্দিষ্ট রূপ। 2, তাহলে আমরা যখন একসাথে অনেক রূপ দেখি তখন কি ঘটে? তুমি বলতে পারো, তাহলে আমরা যখন বেগুনি আর লাল আলো একসাথে মিশে গোলাপি রং দেখি তখন কি হয়? সেখানে আসলে একটা ফোটন থাকে না, সেখানে কোটি কোটি ফোটন থাকে। কিছু ফোটন লাল রঙের ফ্রিকোয়েন্সি নিয়ে আসে এবং আমাদের লাল ডিটেক্টরকে হিট করে, কিছু ফোটন বেগুনি রূপ নিয়ে এসে বেগুনি ডিটেক্টরকে হিট করে। আমাদের চোখ বা ডিটেক্টর একই অবস্থানে একই সময়ে এই 2 ধরনের ফোটনকে আলাদা আলাদাভাবে রিসিভ করে, কিন্তু আমাদের মস্তিষ্ক সেই সিগন্যাল দুটোকে একসাথে প্রসেস করে একটা মিশ্র রূপ বা গোলাপি রং তৈরি করে। এটা আমাদের মস্তিষ্কের কারসাজি,
ফোটনের নিজের ভেতরের খিচুড়ি নয়। ফোটনগুলো কিন্তু নিজেদের জায়গায় প্রত্যেকে আলাদা এবং সিঙ্গেল। পরিমাপের আগের অবস্থা। এখানে একটা দারুণ পদার্থবিজ্ঞানের টুইস্ট আছে। তুমি যদি কোয়ান্টাম মেকানিক্সের উচ্চতর ক্লাসে যাও, তবে দেখবে কিছু কিছু ফোটন এমন অবস্থায় তৈরি হতে পারে যাকে বলে সুপারপজিশন। সহজ কথায়, ডিটেক্ট করার ঠিক আগের মুহূর্ত পর্যন্ত একটা ফোটন একই সাথে দুটো রূপের, যেমন লাল আর নীল, একটা সম্ভাবনার মেঘের মধ্যে থাকতে পারে। সে যেন একই সাথে দুটো রূপই ধারণ করে আছে। কিন্তু ম্যাজিকটা ঘটে ঠিক যখনই তুমি তাকে ডিটেক্ট বা পরিমাপ, মেজার, অ্যাবজর্ব করতে যাবে। কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম অনুযায়ী ডিটেক্টরের ছোঁয়া লাগা মাত্রই ফোটনের সেই সম্ভাবনার মেঘ ভেঙে যায়, একে বলে ওয়েভ ফাংশন কোল্যাপস। সে তখন বাধ্য হয় যে কোনো একটা নির্দিষ্ট রূপ বেছে নিতে। হয় সে লাল হয়ে ধরা দেবে, না হয় নীল হয়ে ধরা দেবে। দুটো রূপে একসাথে সে কখনোই ধরা দেবে না। সার কথা, তুমি যদি একটা ফোটনকে ডিটেক্ট করো, সে সবসময় একটি নির্দিষ্ট অবস্থানে, একটি নির্দিষ্ট রূপে এবং একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতেই ধরা দেবে। প্রকৃতিতে একটা ফোটন একই সাথে দুই নৌকায় পা দিয়ে ধরা দেয় না। আমরা যা কিছু মিশ্র রূপ বা একাধিক রূপ একসাথে দেখি, তা আসলে কোটি কোটি আলাদা আলাদা ফোটনের একঝাঁক দলের খেলা। মহাবিশ্বের এই পরিমাপ করার বা ডিটেক্ট করার মুহূর্তের নিয়মটা কি বুঝতে পারলে?